আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা বিদেশ ছোট্ট ছোট্ট সোনামণিরা, সেই সাথে আপু ভাইয়ারা এবং আন্টিরা সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরো একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকে ছোট্ট করে একটা অনুরোধ করব, প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টের রিপ্লাই দিব। ইদানিং আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ সময়ের অভাবে। আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো যদি আমি না দিতে পারি, আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে। আমার ভালো লাগার জন্যই আমি কাজগুলো করি। তারপরেও চেষ্টা করব সময় সুযোগ করে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার। আমার পরিবারের ছোট ছোট গল্পগুলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেগুলো শেয়ার করা প্রয়োজন বা বলা প্রয়োজন। এমনও কিছু কথা আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না। মানুষের জীবনে পার্সোনাল জিনিস বলতেও অনেক কিছু থাকে, সেগুলো বিবেচনা করে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় না। যেগুলো দেখানো প্রয়োজন বা বলা প্রয়োজন, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। একটা কথা আমি আপনাদের যেটা সব সময় বলি, আপনাদের আমি অনেক ভালোবাসি। এটা আমার কাজের জায়গা, এখানে আমি কাজ করি, আমার কাজগুলো আপনাদের সাথে উপস্থাপন করি, আর সেটাই কিন্তু আপনারা ভালোবেসে দেখেন। আমি ব্যক্তি হিসেবেও আপনারা আমাকে অনেক পছন্দ করেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় একটা পাওয়া। এখন যে ভিডিওর অংশটা দেখছেন, এটা হয়তো আমার ভিডিওতে কখনো আপনাদের সাথে শেয়ার করি না। এটা হচ্ছে আমার বাসা ভাড়া, সেগুলোই ভিডিও শুরুতে একটু দেখালাম। মাস শুরু হলে দেখা যায় ৮-১০ তারিখের ভিতরে অনেক ভাড়াটিয়া টাকা দিয়ে দেয়। আর যাদের একটু সমস্যা থাকে তারা হয়তো ২-৪ দিন পরে দেয়, আর ভাড়াটা তুলে এনে আপনাদের ভাইয়ার হাতে তুলে দিলাম। অন্যান্য সময় যখন দেশে থাকে না, সবগুলো টাকা কিন্তু আমি খরচ করি। আমার যখন যেটা কাজে লাগে নিজের ক্ষেত্রে, সেগুলো আমি খরচ করি। আর বাকি টাকা কিন্তু আমার পরিবারের জন্য বা বাসার জন্য যা খরচপাতি দরকার, সেগুলোতে খরচ হয়। এই বাড়িটা যেমন আমার খুবই শখের একটা বাড়ি, সেই সাথে আমার মাথার উপরের ছাদ এবং আমার আয়ের উৎস। এটা দিয়ে কিন্তু প্রতি মাসে একটা বাসা ভাড়া আসে, আর সেটা কিন্তু আমার সংসারের নিচে খরচ হয়। বাড়ি থেকে যে বাসা ভাড়াটা আসে, সেটা দিয়ে আমার সংসারের মোটামুটি খরচ চলে যায়। সে সাথে আপনাদের ভাইয়া তো টাকা দেই। সংসারের সব খরচ কিন্তু বাসা ভাড়া দিয়ে কুলানো যায় না, কারণ আমার ৩টা ছেলে মেয়ে পড়ালেখা করছে। এই বাসা ভাড়াটা আসার কারণে কিন্তু আপনাদের ভাইয়ার উপরও তেমন একটা চাপ পড়ে না। বাসা ভাড়া প্লাস আপনাদের ভাইয়াও কিছু খরচ দেয়, সেই খরচে কিন্তু মাসটা সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। বাসা ভাড়া নিয়ে আপনাদের সাথে খুবই মজার একটা কথা শেয়ার করি। মাঝে মধ্যে ভাড়াটিয়া আসে না, মাস শেষ হলে যখন আমি টুলে টাঙ্গিয়ে দিই বাসা ভাড়া দেওয়ার জন্য, তখন ভাড়াটিয়ারা যখন বাসা দেখতে আসে, বাসা দেখে তারপর খুঁজে মালিক কোথায় কথা বলার জন্য। আমি যদি বলি যে আমি এখন বর্তমানের মালিক, তখন কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। সবাই মনে করে মালিক থাকবে বুড়া মানুষ বা মুরব্বি টাইপের, এত কম বয়সের মালিক কি করে হয়। সবাই কিন্তু একটু অবাক হয়ে যায়, আর নিজের কাছেও কিন্তু ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো, কম বয়সের হলো আমার যে ভাড়াটিয়া আছে, সবাই আমাকে সম্মান করে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সম্মান, ভালোবাসা এবং নিয়ামত সবকিছু আল্লাহর তরফ থেকে আসে, সেই জন্য আমি আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছেন। আমার এই কম বয়সের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি, যখনই আল্লাহর কাছে চাইবেন, মন থেকে চাইবেন আর মন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। মানুষকে বেশি বেশি করে সাহায্য করবেন। যত বেশি সাহায্য করবেন, আল্লাহ তত বেশি আপনার প্রতি খুশি হবেন। আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন, আমার নিচে যারা আছে আমি তাদেরকে সব সময় সাহায্য করার চেষ্টা করি। আর কাউকে কোনো কিছু দিতে পারলে আমার নিজের কাছে এত বেশি শান্তি লাগে, নিজেকে অনেক বেশি হালকা মনে হয়, মনটা অনেক বেশি বড় মনে হয়। যাই হোক, বাসা ভাড়া তুলে কিন্তু এখানে আরো একটা কাজ করে ফেলেছি। সেটা হচ্ছে আমার ২ ছেলের মাটির ব্যাংক ভেঙেছে। ছোট্ট ছেলেটা একদম পাগল হয়ে গেছে তার ব্যাংকটা ভাঙার জন্য। সে নাকি টাকাগুলো ভেঙে তার বাবার হাতে তুলে দিবে। ওর ব্যাংকটা ভেঙে প্রায় ৩,০০০ টাকার মতো হয়েছিল। আর বড় ছেলেটাও তার ব্যাংক ভেঙেছে, ওটাও প্রায় ৩,০০০ টাকার মতো হয়েছে। বড় ছেলে আমাকে ১,০০০ টাকা গিফট করেছে, আম্মু এটা দিয়ে তুমি একটা 3 পিস কিনো। আর ওর বাবাকে দিয়েছে, বাবা তুমি এটা দিয়ে তুমি যখন জুতা কিনবে, আমার টাকাটা অ্যাড করে তুমি জুতা কিনো। বাচ্চাদেরও ছোটবেলা থেকে হিসেব করে চলানো শেখানো দরকার। ছোট বাচ্চাদেরও সঞ্চয়ী হতে হবে, এই কথাগুলো ওদের বোঝানো দরকার যে ছোট্ট ছোট্ট সঞ্চয়ে বা জমানো টাকায় একদিন তুমি অনেক বড় কিছু করতে পারবে।
আমি আমার ছেলেদের সবসময় মাটির ব্যাংক এনে দিই। যখন তোমাদের হাতে টাকা আসবে, তোমরা যেই টাকাটা খরচ করো না বা জমানো প্রয়োজন, এভাবে ব্যাংকের মধ্যে রেখে দিও। একটা সময় দেখবে বাংলে অনেকগুলো টাকা হবে, আর সেই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবে। আর এই মাটির ব্যাংকটা কিছুদিন আগেই কিনে দিয়েছিলাম। তো 2-4 টাকা যতই দিয়েছি, মানে আমিই দিয়েছি, সেগুলোই ওরা জমিয়েছে। মেজো ছেলেরটা কিন্তু এখনো ভাঙেনি, ওটা পরে ভাঙবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এই টাকাগুলো ভাঙলে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে বা একটা আনন্দ কাজ করে যে আমি টাকাগুলো জমিয়েছি। আর বাচ্চাদের যখন যেটা প্রয়োজন তখন তো আমরাই সবকিছু কিনে দিই। অনেক সময় কিন্তু হাতে টাকা থাকে না, এই মাটির ব্যাংকে টাকা জমা রাখলে সেই সময় বিপদের সময় টাকাগুলো কাজে লাগে। ওরা যে টাকাগুলো জমায় বা অন্য সময় জমিয়েছে, সেই টাকাগুলো কিন্তু আমাদের হাতেই তুলে দিয়েছে। ওর বাবার হাতে যখন টাকা থাকে না, মাটির ব্যাংক ভেঙে তারপর ওদের বাবার হাতে টাকাগুলো তুলে দেয়। এটা একটা অন্যরকম প্রশান্তি বলতে পারেন। নিজেদের পাশাপাশি বাচ্চাদেরও মাটির ব্যাংক কিনে দিবেন। এই ছোট্ট ছোট্ট সঞ্চয় দেখবেন একদিন বড় আকার ধারণ করবে। টাকা নিয়ে অনেক কথা বলেছি, একটু আগে কিন্তু দেখলেন এশার নামাজ পড়েছে বাবা ছেলেরা একসাথে। এই সময়টা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এভাবেই কিন্তু 5 ওয়াক্ত বাবা ছেলেরা একসাথে নামাজ পড়ার চেষ্টা করে। আমার বাসায় মেহমান আসবে, সেই জন্য রান্নাবান্নার আয়োজন চলছে। রাতের বেলায় দেখেছেন আমি কিন্তু দই বসিয়ে দিয়েছি। সকালে কাজে যাওয়ার আগে রান্নাটা আগে চালিয়ে দিলাম, কারণ একদমই গ্যাস থাকে না। এক পাশের চুলা অন করে আমাকে রান্না বান্না করতে হয়। আগে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি, হাতে মেখে আমি গরুর মাংসটা বসাচ্ছি। আমার কাছে মনে হয় হাতে মেখে মাংসের তরকারিগুলো রান্না করলে অনেক বেশি মজা হয়। এখানে যা যা মশলা দেওয়া প্রয়োজন সবকিছুই একসাথে দিয়ে দিয়েছি। আর যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে মশলার পরিমাণগুলো যদি পরিমাণ মতো হয় বা সঠিক হয়, মাখতে গেলে কিন্তু বুঝতে পারবেন তরকারির কালার কেমন হবে বা ঘনত্ব কেমন হবে, খেতে কেমন হবে। আর রান্না বান্না করতে করতে সবকিছু নিজের আয়ত্তে চলে এসেছে। রান্না বান্না এখন আর বেশি একটা কঠিন মনে হয় না। আজকে আমার ননদ আসবে, আর ননদের ননদ আসবে, আর সাথে তার ছেলে আসবে। ওদের জন্যই আমার আজকের আয়োজন। চুলায় আগুন ধরিয়ে চলে আসলাম আমি ঘর গোছানোর জন্য। গতকাল রাত্রে আমি প্রত্যেকটা রুমের বিছানার চাদর তুলেছি, কারণ আমি জানি দিনের বেলা রান্নার পাশাপাশি সব রুমের চাদর তুলে রুম গুছিয়ে রান্না বান্নাটা আমার জন্য অনেক বেশি চাপ হয়ে যাবে। সেই জন্য আমি চেষ্টা করি মেহমান আসার আগে আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখার। যে চাদরগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। ধোয়া হয়ে গেলে খালাকে দিয়ে ছাদে পাঠিয়ে দিব, আর রোদে রোদে শুকিয়ে যাবে। যেহেতু রাতের বেলায় বিছানার চাদরগুলো তুলে আমি বিছনাগুলো গুছিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু কোনো রকম চাপ নেই। শুধু বিছনা ঝাড়ুটা নিব আর প্রত্যেকটা রুমের বিছনাগুলো ঝেড়ে দিব। তাতে করে কিন্তু আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর মেহমান আসার আগে আমার মাথায় যে জিনিসটা সব সময় কাজ করে, যে ঘরটা একদম সুন্দর করে গুছানো থাকতে হবে, পরিপূর্ণতায় থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো রান্নাটা তো অবশ্যই আগে শেষ করতে হবে। মেহমান আসলে কিন্তু দেখা যায় মেহমানকে সময় দেওয়া, তারপর আরো টুকটাক কত কাজ থাকে। মাঝে মধ্যে নিজেকে রোবট বানিয়ে ফেলতে হয়। আমার কিন্তু 4টা বাচ্চা, ওরা যে সব কিছু এলোমেলো করে না সেটা বললে কিন্তু ভুল হবে। ওরাও বিছনার মধ্যে বসে, সোফায় বসে। একবার গুছিয়ে গেছি, দেখা যায় আবার এসে এটাকে এলোমেলো দেখি, আবার সেটাকে গুছাই। যতক্ষণ না এটাকে পারফেক্ট মনে হবে ততক্ষণ আমি গোছাতেই থাকি। আবার তার পাশাপাশি রান্নাটাও চালু রাখি। সকালে নাস্তা খাওয়ার পর দেখা যায় 2-3টা ঘন্টা আমার উপরে অনেক বেশি প্রেশার থাকে। আর মেহমান আসলে তো এক্সট্রা কষ্ট আছে। তারপরও আমি মনে করি মেহমান হচ্ছে আল্লাহর রহমত। মেহমান আসলে অনেক ভালো লাগে কিন্তু সবাই মিলে একসাথে সময় কাটাতে। শুধু আমার বেডরুম গোছানোটাই আপনাদের সাথে শেয়ার করলাম, ফাঁকি দিয়ে অন্যান্য যে কাজগুলো আছে, মানে বাকি যে রুমগুলো আছে সেগুলো আমি গুছিয়ে ফেলেছি। তার ফাঁকে দিয়ে আবার রান্নাঘরে এসেছি। আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি, মানে রোস্টের মুরগিগুলো। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হলে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিব। তার পাশের চুলাটাও ধরিয়ে রেখেছি, সেটার মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিলাম। আস্তে আস্তে গরুর মাংসটা সিদ্ধ হোক, তাতে করে নরম হবে। আর দেখুন আমি সালাদও বানিয়ে নিয়েছি। আমি রান্নাঘরে কাজ করতে আসলে একটা কাজে বসে থাকি না, মানে চুলায় তরকারি বসিয়ে দিয়ে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলি। মানে একই সময়ের মধ্যে অনেকগুলো কাজ একসাথে করা যায়। রোস্টের যে মশলাটা আছে সেটাও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন চিকেনটা একে একে দিয়ে দিচ্ছি। আমার রোস্ট কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সব বাচ্চাদের কাছে তাদের মায়ের খাবার অনেক বেশি পছন্দের। ওরা আমার রোস্ট খেয়ে বলে, আম্মু তোমার মতো রোস্ট কেউ রান্না করতে পারে না, বিয়ে বাড়ির রোস্টও এত মজা হয় না। মেইন কথা হচ্ছে মায়ের প্রশংসা করা, আর এতেই কিন্তু আমি অনেক খুশি, কারণ বাচ্চারা খুশি হলে মায়েরা খুশি হয়। মুরগিটা মশলার সাথে একটু কষিয়ে নিব। তার পাশাপাশি আমি কাঁচামরিচের একটু মাথাটা কেটে দিচ্ছি, যাতে করে একটু ঝাল লাগে আর কাঁচামরিচের একটু সেন্ট বের হয়। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি, জাল করা দুধ দিয়ে মশলাটা নাড়িয়ে চেড়ে ডেকে রান্না করে নিব 10 মিনিটের জন্য।
একজন আপু বলেছিলেন অনেক আগে যাতে করে আমি রোস্টের রেসিপি দেই। আসলে মেহমান আসলে তো অনেক বেশি ঝামেলা থাকে কাজের। তার পাশাপাশি যখন ভিডিওগুলো করি তখন কিন্তু সময়টাও বেশি লাগে। ফুল ডিটেইলস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্য আরেকদিন যখন রান্না করব অবশ্যই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। সময়ের অভাবে কিন্তু আমার কুকিং চ্যানেলেও ভিডিও দিতে পারি না। সেই চ্যানেলটাকে নিয়েও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিলাম আপনাদের ভালোবাসায়। কিন্তু ওই যে অনেক চাপ পড়ে যায় নিজের উপরে, সেই জন্য আর চ্যানেলটা চালিয়ে নিতে পারছি না। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ। এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করার জন্য। মেহমান আসলে অবশ্যই ডাইনিং টেবিলে খাবার দিতে হবে। যদিও আমরা নিচে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, কিন্তু ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রেখেছিলাম। খাবার দেওয়ার সময় নিচে বসে সবাই একসাথে খাবার খেয়েছি। আর এই যে দেখুন রাতের বেলা দই বসিয়েছিলাম, দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এটা হচ্ছে মিষ্টি দই, এটা এখন আমি ফ্রিজে রেখে দিব। এখন আবারও রান্নাঘরে চলে আসলাম, রোস্টটা প্রায় হয়ে এসেছে। এই মুহূর্তে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজের বেরেস্তাগুলো রেডি করে রাখলে কতটা উপকারে আসে। আগে থেকে বেজে রাখা পেঁয়াজের বেরেস্তায় দিয়ে দিলাম। এখন রোস্টটা নামিয়ে ফেলবো। গরুর মাংস রোস্ট দুইটাই হয়ে গেছে। এখন আমি পোলাও বসিয়ে দিব। তার পাশাপাশি ইলিশ মাছ রান্না করব। আমার আপুরা যখন আমার ভিডিও দেখে অনেক কিছু জানার জন্য কমেন্ট করে। একজন আপু আমাকে প্রায় ভিডিওতে কমেন্ট করছে আমি যে মিষ্টি কুমড়ার মশলাদানিটা মশলা রাখি সেটার দাম কত পড়েছে, এটা কোথা থেকে নিয়েছি। এটার দাম পড়েছে মাত্র 130 টাকা, আর এটা আমি মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে কিনেছিলাম। আরেকজন আপু কমেন্ট করেছিলেন আমার ডাইনিং টেবিলের দাম কত, এটা কোথা থেকে নিয়েছি। আমার ডাইনিং টেবিলটার দাম পড়েছিল 70,000 টাকা, আর এটা আমি নিয়েছিলাম মিরপুর আগারগা থেকে। ওখানে গেলে অনেক ফার্নিচারের দোকান পাবেন, আর গেলে কিন্তু মন পছন্দের সব ফার্নিচারও পেয়ে যাবেন আশা করি। রোস্টটা বাটিতে বেড়ে নিয়েছি আর গরুর মাংসটা কড়াইতে রেখেছি। যেহেতু শীতের দিন গরুর মাংসটা হয়তো বসে যেতে পারে, যাতে গরম করতে পারি। সাথে লাল শাকও হয়ে গেছে। আর এই যে দেখুন পোলাওটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটু কালার করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর একটু কালারিং খাবার হলে কিন্তু বাচ্চারা পছন্দ করে। আর ইলিশ মাছটাকে শুধু ফ্রাই করে নিব। পোলাও আর মাছটা ভাজার পরপরই কিন্তু মেহমান চলে এসেছিল, ওদেরকে সময় দিয়েছি, তারপর গোসল করেছি, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করেছি। আমি আর সেই অংশটুকু আপনাদের শেয়ার করতে পারলাম না। আমার কাছে কেমন জানে আনইজি লাগে মেহমান যখন বাসায় আসে, সেই অংশটুকু ভিডিও করতে খারাপ লাগে। মানে একজনের সামনে ক্যামেরা ধরে সেটা ভিডিও করা কেমন যেন একটা অস্বস্তিতে পড়ে যায়, সেই জন্য আর শেয়ার করা হয়নি। মেহমান 2 রাত ছিল, আর যেদিন চলে যাবে ঠিক আগের দিন রাত্রেবেলা আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম মার্কেটে মেহমানের জন্য কেনাকাটা করার জন্য। এখানে আমার 3 ননদের জন্য 3টা 3 পিস নিয়েছি। আমার ননদ ননাস হচ্ছে 5 জন, 3 জনের জন্য 3 পিস কিনেছি আর আগে অন্যদের দিয়েছি। আর একটা 3 পিস হচ্ছে আমার ননদের জন্য, আর ননদের ছেলে যে এসেছে ওর জন্য একটা গেঞ্জি কিনেছি। এই 3 পিসটা হচ্ছে গেস্টের জন্য, মানে ননদের যে ননদ তার জন্য। আর এটা হচ্ছে পার্পল কালার, এটার নিচের পাশটাতে এমব্রয়ডারির কাজ করা আছে, আর ওড়নার যে সাইডগুলো এটার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে। কালারটা কিন্তু অনেক সুন্দর, এটা আপনাদের ভাইয়া পছন্দ করেছে। উনি আমাদের বাসায় প্রথম এসেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা দায়িত্ব থাকে, আমরা যেটা মানি যে আমাদের বাসায় কেউ প্রথম বেড়াতে আসলে তাকে খুশি করার জন্য বা তাকে কিছু একটা গিফট করা প্রয়োজন, সেই জন্যই এই কেনাকাটাগুলো করেছি। আসলে কাউকে কোনো জিনিস দিতে পারলে না অনেক ভালো লাগে। পুরুষ মানুষ তো জানে না কখন কি করতে হবে। আমি আপনাদের ভাইয়াকে বলেছি যেহেতু উনি আমাদের বাসায় এসেছে, তার পাশাপাশি আমার ননদ যারা আছে সবাইকে 3 পিস কিনে দিই। 3 পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, এটাও আমার এক ননদের জন্য। আর এই কালারটা কেন জানি আমার ভালো লাগে। আমার বেশিরভাগ 3 পিস দেখবেন এরকম মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে। আমি যে আমার 3 পিসগুলো সেলাই করেছিলাম সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক কাপড়ে জিজ্ঞেস করেছিলেন 3 পিসগুলো আমি কোথা থেকে নিয়েছি। এগুলো আমি অনেকগুলো মার্কেট থেকে নিয়েছি বা অনেকগুলো অনলাইন থেকে নিয়েছি। আমি উত্তরায় থাকি, সব সময় বলি উত্তরা রাজলক্ষ্মী বা এইচএম প্লাজা, এই মার্কেটগুলো থেকেই কেনাকাটা করে থাকি। এই জামাটার নিচের অংশটা কিন্তু খুব সুন্দর কাজ করা, আর জামার যে সামনের অংশ একদম নিচ থেকে উপর পর্যন্ত কাজ করাটা, এটার জন্য জামাটা ফুটে উঠেছে। আর এখন যে জামাটা দেখাচ্ছি এটাও একটা সুতি জামা, এটা আমার ছোট ননদের জন্য, ও ওটা পছন্দ করেছে, আমিও এটা স্পেশালি ওর জন্য পছন্দ করে এনেছি। এটা হচ্ছে বাগের প্রিন্টের মধ্যে। এই জামাটা সুন্দর করে বানাতে পারলে অনেক ভালো লাগবে। এগুলো যেহেতু গিফটের জামা সেই জন্য কিন্তু দামগুলো আপনাদের বলছি না, কারণ গিফটের জিনিসের দাম বলতে নেই।
3টা জামারই এক প্রাইজের ছিল। আর এখন যে জামাটা দেখাবো আপনাদের সাথে, সুতি যে ওই পাশের জামাটা, এটার প্রাইস একটু কম ছিল। এটা আমার ননাসের জন্য, উনি গ্রামে থাকেন, ওনার জন্য মানে সবসময় পরার জন্য এই জামাটা দিয়েছি। একটু লাল কালারের মধ্যে, একটু কালারিং এর মধ্যেই রেখেছি। আর এই যে জামাটা দেখুন, এটার কিন্তু নিচের অংশ যে কাজটা অনেক সুন্দর, হাতার দিকেও কাজ করা ছিল। মাঝে মধ্যে ব্যস্ততার কারণে ভিডিও দিতে অনেক বেশি দেরি হয়ে যায়। ভিডিওগুলো রেডি করে রাখি ঠিকই, কিন্তু ভয়েস দিতে পারি না, সেই জন্য ঠিক মতো ভিডিওগুলো আপলোড করতে পারি না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ একটা লাইক দিবেন, কারণ আপনার লাইকগুলো আমার ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার অনেক প্রিয় প্রিয় আপুদের ভিডিওগুলো যেগুলো আমি নিয়মিত দেখতাম, আপনাদের ভাই আসার পর আমি কারো ভিডিওই দেখতে পারি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। শুধু চ্যানেলটা ক্ষতি হবে বলে অনেক কষ্টের মধ্যে, অনেক ব্যস্ততার মধ্যে একটা ভিডিও নিয়ে আসি। তারপরও যারা আমাকে ভালোবাসেন, আশা করি আপনাদের সময় দিতে পারি আর না পারি, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে অনেক গল্প করেছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।